ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাশিয়া দেশ থেকে নেওয়া হয়েছিল, রাশিয়া থেকে। এটা মনে রাখবে। তাহলে পঞ্চবার্ষিকী কোন দেশ থেকে নেওয়া? রাশিয়া থেকে নেওয়া হয়েছিল। ভারতের অর্থনৈতিক পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি অনুসারে, অর্থাৎ নির্দেশমূলক নীতি অনুসারে এই পরিকল্পনাটি গৃহীত করা হয়েছে। এই নির্দেশমূলক নীতি সংবিধানের সংবিধানের পার্ট 4 রয়েছে, পার্ট 4 রয়েছে। এগুলো সংবিধান পড়ানোর সময় অবশ্যই পড়াবো। এবার দেখো, পরিকল্পনা সংবিধানের যুগ্ম তালিকার মধ্যে পড়ে। আমরা জানি তালিকা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, একটা হচ্ছে রাজ্যের তালিকা, আর একটা হচ্ছে যুগ্ম তালিকা, অর্থাৎ যেখানে করে কেন্দ্র এবং রাজ্য একই সঙ্গে আইন বানাতে পারে। ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে প্রথম স্লাইড। এরপরে আসছি। দেখো, এইবার এই এই পরিকল্পনা তৈরি করার পেছনে কয়েকটি ইতিহাস ছিল। সেইগুলো পরীক্ষায় কিন্তু বারবার আসে। আমি সেইগুলো একবার খুব কম সময়ের মধ্যে রিমাইন্ড করে দিচ্ছি। এবার দেখো, প্রথম যে পরিকল্পনা গৃহীত হয়েছিল সেটি সেটি 1934 সালে। 1934 সালে প্রথম পরিকল্পনার কথা বলেছিলেন। যিনি বলেছিলেন তার নাম এম বিশ্বসারাইয়া। এম এম বিশ্বসারাইয়ার বইটির নাম পরীক্ষায় আসে যে এম বিশ্বসারাইয়ার লেখা বইটির নাম কি? নাম প্ল্যান ইকোনমি অফ ইন্ডিয়া। প্ল্যান ইকোনমি অফ ইন্ডিয়া। আর এই বইয়েই প্রথম পরিকল্পনা সম্বন্ধে কথা বলে। এরপরে পরিকল্পনা সম্বন্ধে কথা বলে কংগ্রেস পরিকল্পনা। কংগ্রেস পরিকল্পনা তাহলে শুনবে। 1938 সাল এবং 1939 সাল সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 1938 সালে হরিপুরা অধিবেশনে তিনি সভাপতি ছিলেন এবং সেই সময় তিনি গঠন করেছিলেন পরিকল্পনা কমিশন। ঠিক আছে? ভারতবর্ষে প্রথম পরিকল্পনা কমিশন গঠন হয় কোন অধিবেশনে? সেটা কি? 1938 সালে সুভাষচন্দ্র বসুর অধীনে। এবং এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান বা সভাপতি ছিলেন কে? জওহরলাল নেহেরু। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসে খুব। 2 নম্বর, বোম্বাই পরিকল্পনা। বোম্বাই পরিকল্পনা দেখবা। এই বোম্বাই পরিকল্পনাটা 1944 সালে 8 জন শিল্পপতি, কজন? 8 জন শিল্পপতি এরা মিলে এটা তৈরি করেছিলেন, যেটি বোম্বাই পরিকল্পনা নামে পরিচিত। এবং এদের লক্ষ্য ছিল কৃষিজ নবীনকরণ, অর্থাৎ কৃষিতে নবীনকরণ করতে হবে, জমিদার ব্যবস্থা বাতিল করতে হবে, এছাড়া দ্রুত শিল্পায়ন। দ্রুত শিল্পায়ন, যেহেতু এরা শিল্পপতি ছিল, তারা ছিল কি? দ্রুত শিল্পায়ন, অপরিহার্য ও প্রয়োজনীয় দ্রব্যের উন্নতি সাধন ও ছোট কুটির শিল্পের উন্নয়ন। ঠিক আছে? এটা ছিল কি? বোম্বাই পরিকল্পনার উদ্দেশ্য। তাহলে পরে প্রথম ছিল প্রথম পরিকল্পনাটা এম বিশ্বসারাইয়া বই প্ল্যান ইকোনমি অফ ইন্ডিয়া থেকে পাই। কংগ্রেস পরিকল্পনা 1938 সালে, ওখানে করে জওহরলাল নেহরু সভাপতিত্বে পরিকল্পনা কমিশন গঠন করা হয়। এবং লাস্ট কি? বোম্বাই পরিকল্পনা, যেটি 1944 সালে 8 জন শিল্পপতি মিলে এটা করেছিলেন। এরপরে আসবো পরের স্লাইডে। এবার দেখো, গান্ধান। এবার আসলে কি? গান্ধিয়ান পরিকল্পনা। গান্ধিয়ান পরিকল্পনা। গান্ধিয়ান পরিকল্পনাটি 1944 সালে শ্রীমান নারায়ণ আগরওয়াল তৈরি করেছিলেন। পরীক্ষা আসে এই গান্ধিয়ান পরিকল্পনা কোন ব্যক্তি তৈরি করেছিলেন? সেটা কি? শ্রীমান নারায়ণ আগরওয়াল, 1944 সালে। এরপর আছে কি? পিপল প্ল্যান। পিপল প্ল্যান। পিপল প্ল্যানটা 1945 সালে এম এন রয় তৈরি করেন। ঠিক আছে? এম এন রয় তৈরি করেন। পিপল প্ল্যান কত সালে তৈরি হয়? 1945 সালে তৈরি হয়। কে করেন? এম এন রয়। এবার হচ্ছে কি? সর্বদয়া প্ল্যান। সর্বদয়া প্ল্যান, সেটি 1950 সালে জয়প্রকাশ নারায়ণ তৈরি করেন। এরাও কিন্তু পরীক্ষায় বিশাল আসে। ঠিক আছে? এই সর্বদয়া প্ল্যান তৈরি করেছিলেন কে? জয়প্রকাশ নারায়ণ। কত সালে? 1950 সালে এটি তৈরি হয়। 1950 সালে এটি তৈরি হয়। ঠিক আছে? এর নাম কি? সর্বদয়া প্ল্যান। এরপরে আসবো পরের স্লাইড। এবার দেখো, এবার পরিকল্পনার মেন অংশে আমরা ঢুকছি। এই পরিকল্পনা তৈরি করতে গেলে আমাদেরকে দুটো বডির প্রয়োজন। একটা হচ্ছে পরিকল্পনা কমিশন, আর একটা হচ্ছে এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। আজকে পড়বো হচ্ছে দুটোই পড়বো। তার আগে পড়ি কি? পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন। পরিকল্পনা কমিশন স্থাপিত হয় 1950 সালের 15ই মার্চ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো মনে রাখবে। ঠিক আছে? যে পরিকল্পনা কমিশন স্থাপিত কত সালে? 1950 সালে। 1950 সালে এটি স্থাপিত হয় এবং এটি একটি অসাংবিধানিক, সরি, এটা সাংগঠনিক হবে না, এটা হবে কি? অসাংবিধানিক। অসাংবিধানিক একটি অঙ্গ, অর্থাৎ সংবিধানে নেই। এবার এই যে পরিকল্পনা কমিশন, এই পরিকল্পনা কমিশনের একজন হেড হয়, চেয়ারম্যান হয়। ওই চেয়ারম্যান হচ্ছে যিনি সেই সময়কার
প্রধানমন্ত্রী তিনি হবে কি ওই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। তাহলে পরে প্রধানমন্ত্রী কি হয়, ক্ষমতা বলে এর চেয়ারম্যান হন। এবং পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান সেই সময় প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, জওহরলাল নেহরু। তাহলে কি হবে, অবভিয়াসলি, ঠিক আছে। তাহলে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু। পরিকল্পনা কমিশনের শেষ চেয়ারম্যানকে দেখো 2014 সালে পরিকল্পনা কমিশন বাতিল করেন নরেন্দ্র মোদী সরকার এবং নীতি আয়োগ আনেন। অর্থাৎ সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন কে মনমোহন সিং, এবং ডেপুটি চেয়ারম্যান ছিলেন কি মন্টেক সিং আলুওয়ালা, মন্টেক সিং আলুওয়ালা। ঠিক আছে। তাহলে পর এখান থেকে যেটা স্পষ্ট সেটা বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হন ক্ষমতা বলে প্রধানমন্ত্রী। তাহলে পরিকল্পনা কমিশন 1950 সালে তৈরি হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী ছিল কে, জওহরলাল নেহরু। তাহলে পরে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান হলেন জওহরলাল নেহরু, এবং শেষ চেয়ারম্যান হলেন কি, তিনি হলেন মনমোহন সিং। ঠিক আছে। এবং শেষ ডেপুটি চেয়ারম্যান ছিলেন কি মন্টেক সিং আলুওয়ালা। ঠিক আছে। এরপরে স্লাইডে আসবো। এবার দেখো একটা বলে যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন। এবার আসবো জাতীয় উন্নয়ন পর্ষদ বা এনডিসি। মানে পরিকল্পনা কমিশন যে কল্পনাগুলো গ্রহণ করবে, জাতীয় উন্নয়ন পরিষদ সেটার উপরে কি সিলমোহর দিয়ে দেবে যে এটা ঠিক, এটা নেওয়া যাবে বা এটা নেওয়া যাবে না। তাহলে এই এনডিসি এর পুরো নাম কি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এরা কিন্তু পরীক্ষায় এসছে, এনডিসির পুরো নাম ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটা স্থাপিত হয়েছিল তার 2 বছর পর, অর্থাৎ 1952 সালের 6 আগস্ট। তাহলে জাতীয় উন্নয়ন পরিষদ গঠন হয়েছিল 1952 সালের 6 আগস্ট। এরও ক্ষমতা বলে সভাপতি হন সেই প্রধানমন্ত্রী। তাহলে পারে এনডিসি এবং পরিকল্পনা কমিশন এই দুটোরই সভাপতি বা চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী মানে কে, জওহরলাল নেহরু। এটাও একটি কি অসাংবিধানিক অঙ্গ, এটাও কি একটা অসাংবিধানিক অঙ্গ, অর্থাৎ এগুলি সংবিধান থেকে নেওয়া নয়, সংবিধানের বাইরের অংশ। এবার আসবে কি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখান থেকে কিন্তু প্রত্যেকটা জিনিস ব্রেনের মধ্যে গেঁথে নিতে হবে। ঠিক আছে। আর আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই মুখস্থ করবে, আর পেন আর নোট নিয়ে বসবে, প্রত্যেকটা জিনিস নোট করে নেবে। দেখো, যে কোনো পরিকল্পনা কালে বেশ কিছু জিনিসের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হতো। আর এই প্রত্যেকটা পরিকল্পনা একটা মডেল থাকতো, মডেল যে একটা মডেলের উপর ভিত্তি করে তৈরি ছিল। তাহলে পরে এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলটির নাম ছিল কি, হ্যারোড ডোমার মডেল। এটা কিন্তু পরীক্ষায় কতবার যে এসেছে, প্রত্যেকটা পরীক্ষায় প্রায় এটাই আসে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলটির নাম হ্যারোড ডোমার মডেল। এই পরিকল্পনায় কৃষিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে। তাহলে কৃষিতে গুরুত্ব দেওয়া হয় কোন পরিকল্পনায়, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এবং দেখো, কৃষিতে জোর দিতে গেলে অবশ্যই আমাদের জলসেচ প্রয়োজন, আর জলসেচের জন্য কি প্রয়োজন, আমাদের বহুমুখী নদী পরিকল্পনা প্রয়োজন। সেই জন্য এই সময় 3টে বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয়। একটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, একটা ভাকরানাঙ্গল বাঁধ, আর একটা হচ্ছে হীরাকুদ বাঁধ। এই বাঁধগুলো সম্বন্ধে আমি ভূগোলটা পড়া হয়, এখানেও ডিটেলসে পড়িয়ে দেবো। তাহলে পরে এখানে 1 নম্বরে মডেল করলে কোন ক্ষেত্রে জোর দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, কৃষিতে গুরুত্ব দেওয়া হয়। কৃষিতে গুরুত্ব দিতে গেলে কি করতে হলো, জলসেচ দিতে হবে। জলসেচের জন্য কি করতে হলো, 3টে ড্যাম বা বাঁধ তৈরি করতে হলো। ঠিক আছে। এরপরে আসবো কি, এই প্রথম পরিকল্পনা আরো কিছু অংশ। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারতে প্রথম নির্বাচন শুরু হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 1951 থেকে 1952 সাল, এই সময়টা নির্বাচন চলে। এবং এই সময় ভোট দানের যে বয়স ছিল সেটা হচ্ছে কত বছর, 21 বছর। কত বছর ছিল, 21 বছর। ঠিক আছে। এখন কত বছর, 18 বছর। প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। ঠিক আছে। তাহলে পরে 1951-52 সালে নির্বাচন হয়, এবং সেই সময় ভোট দানের বয়স ছিল 21 বছর, এবং প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। আর একটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে কি প্রথম ভোটার তিনি কি, শ্যাম শরণ নেগি ছিলেন প্রথম ভোটদানকারী ব্যক্তি। ঠিক আছে। এরপরে এসো, এটা কিন্তু প্রথম পর্যবেক্ষণ চলছে, হ্যাঁ, মানে এটা একবারই হেডিং করা আছে, সব পরপর চলছে। এবার আসি হচ্ছে 1952 সালে সমষ্টি উন্নয়ন কর্মসূচি চালু করা হয়, অর্থাৎ গ্রামীণ যে অর্থনীতি সেখানে করে জোর দেওয়ার জন্য কি হয়েছিল, সমষ্টি উন্নয়ন কর্মসূচি। পরীক্ষা আসে কিন্তু এটা, হ্যাঁ। যে সমষ্টি উন্নয়ন কর্মসূচি কত সালে শুরু হয়, 1952 সালে শুরু হয়। কোন পরিকল্পনা কালে শুরু হয়, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কালে শুরু হয়।
এবার এবার এই সময় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে জওহরলাল নেহরু 5টি আইআইটি স্থাপন করেন। কয়টি? 5টি আইআইটি স্থাপন করেন। ঠিক আছে? এরপরে কাছে কিন্তু হ্যাঁ, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে 5টি আইআইটি স্থাপন হয়? সেটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে। এটা স্থাপন করেন কে? জওহরলাল নেহরু। এবং সবথেকে প্রথম যেটা করেছিলেন আমাদের এই বাংলায় আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুর অর্থাৎ পশ্চিমবঙ্গের আইআইটি খড়গপুর ছিল সব আইআইটি গুলোর মধ্যে প্রথম স্থাপিত। এবং এই সরি এখানে একটু ভুল হয়েছে। এটা দেখতে হবে। এই পরিকল্পনা কালে জাতীয় আয়ের লক্ষ্যমাত্রা ছিল 2.1% এবং অর্জিত হয়েছিল 3.6%। 3.6%। এখানে এটা আগে চলে গেছে। এই পরিকল্পনা কালে জাতীয় আয়ের লক্ষ্যমাত্রা ছিল 2.1% এবং অর্জিত হয়েছিল 3.6%। এবার দেখো, ওই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে যে 3টে ড্যাম তৈরি হয়েছিল না, বাঁধ তৈরি হয়েছিল, বহুমুখী নদী পরিকল্পনা, সেই সম্বন্ধে একটু বলে দিচ্ছি। ঠিক আছে? দেখো, প্রথম আসি দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি। 1948 সালে স্থাপন করা হয়। কত স্থাপন করা হয়? 1948 সালে স্থাপন করা হয়। ঠিক আছে? এটি ছিল স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী কোনটি? সেটা ছিল কি? ডিভিসি। এই ডিভিসিটা এটা আমেরিকার একটা নদী পরিকল্পনা ছিল, যার নাম টিভিএ। কি নাম? টিভিএ। এই দেখো, টিভিএ। এই টিভিএ পুরো নাম টেনেসি ভ্যালি অথরিটি। টেনেসি ভ্যালি অথরিটি। ওখান থেকে কপি করে ভারতে তৈরি করা হয়। ঠিক আছে? পরীক্ষা আসে কিন্তু এটা, যে ডিভিসি কোন দেশের বা কোন কার অনুকরণে তৈরি হয়েছে? সেটা কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের টিভিএ এর অনুকরণে তৈরি হয়েছে। টিভিএ এর পুরো নাম কি? টেনেসি ভ্যালি অথরিটি। টেনেসি ভ্যালি অথরিটি। ঠিক আছে? এবার দেখো, এটি অবিভক্ত বিহার রাজ্যে স্থাপিত হয়েছিল। কোথায় হয়েছিল? অবিভক্ত বিহার রাজ্যে। কিন্তু বর্তমানে এটি এটি পশ্চিমবঙ্গ সরকার, ঝাড়খণ্ড সরকার ও ভারত সরকারের তত্ত্বাবধানে রয়েছে। ঠিক আছে? ডিভিসি কোন কোন সরকার তত্ত্বাবধানে রয়েছে? 3টে সরকার, কেন্দ্র সরকার, ঝাড়খণ্ড সরকার আর পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে রয়েছে। ডিভিসি এর প্রধান কার্যালয় কলকাতায় অবস্থিত। ঠিক আছে? তাহলে ডিভিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সেটা হচ্ছে যে কলকাতায় অবস্থিত। দামোদর নদীতে মোট 4টি বাঁধ রয়েছে। কটা বাঁধ? 4টি বাঁধ। এগুলো কি কি? তিলাইয়া, কোনার, মাইথন আর পাঞ্চেত। আসে কিন্তু এগুলো, হ্যাঁ, যে তিলাইয়া, তিলাইয়া, তারপর হচ্ছে মাইথন, তিলাইয়া, কোনার, মাইথন, পাঞ্চেত। ঠিক আছে? এগুলো কার বাঁধ? এগুলো হচ্ছে ডিভিসির বা দামোদর ভ্যালি কর্পোরেশনের বাঁধ। ঠিক আছে? আর বলো, তিলাইয়া, কোনার, মাইথন, পাঞ্চেত। তিলাইয়া, কোনার, মাইথন, পাঞ্চেত, এগুলো হচ্ছে ডিভিসির মানে দামোদর নদীতে অবস্থিত 4টি বাঁধ। ডিভিসি গঠন করা হয় প্রধানত বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, বিদ্যুৎ উৎপাদন ও নৌ পরিবহনের জন্য। দেখো, বহুমুখী নদী পরিকল্পনা মানে হচ্ছে অনেকগুলো কাজ হবে। সেখানে মাছ ধরা হবে, সেখানে জলবিদ্যুৎ হবে, সেখানে জলসেচ হবে, তাই নাকি? অনেকগুলো কিছু একসঙ্গে নিয়ে বলা হয় কি? বহুমুখী নদী পরিকল্পনা। ঠিক আছে? এবার দেখো, এবার আসি ভাকরা নাঙ্গাল। ঠিক আছে? এগুলো ভূগোলও কিন্তু করাবো, তাই একবার দেখে দিচ্ছি। এটি 1948 সালে কাজ শুরু হয়। এবার দেখো, একটা কথা মাথায় আসবে যে 1951 সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়। তোমাদের একটা কথা বলা হয়নি, সরি একটু। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হচ্ছে কি? 1951 থেকে 1956। অর্থাৎ এই 5 বছরের সময়ে আহ, যা যা হয়েছিল সেগুলো আমি কিন্তু পড়ছি। ঠিক আছে? যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1951 থেকে 1956। এইরকম ভাবে প্রত্যেক 5 বছর পর পর পরিকল্পনা চলতেই থাকবে। হয়েছে? এবার দেখো, ভাকরা নাঙ্গল 1948 সালে কাজ শুরু হয়। দেখো, দামোদর 1948 সালে, ভাকরা নাঙ্গল 1948 সালে। তাহলে এরা 1951 সালের আওতায় কেন পড়ছে? দেখো, 1948 সালে কাজ ঠিকই শুরু হয়েছিল, কিন্তু এই এই বহুমুখী নদী পরিকল্পনাতে যে বিপুল পরিমাণে অর্থ ঢালা এবং এটাকে উন্নয়ন করা, এটা কিন্তু এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়েছিল। ওই জন্য এগুলো কি? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে ধরা হয়। তাহলে ভাকরা নাঙ্গল 1948 সালে কাজ শুরু হয় আর 1963 সালে খুলে দেওয়া হয়। ভাকরা নাঙ্গল পাঞ্জাব রাজ্যে অবস্থিত। ভাকরা নাঙ্গল কোথায় অবস্থিত? পাঞ্জাব রাজ্যে অবস্থিত। এটি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান রাজ্যের মিলিত প্রকল্প। ঠিক আছে? তাহলে পরে ভাকরা নাঙ্গল কোন কোন রাজ্যের মিলিত প্রকল্প? পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান। ঠিক আছে?
তাহলে এই তিনটি রাজ্যের মেঘ প্রকল্প। এই গোবিন্দ সাগর জলাধার কোথায় রয়েছে? এখানে রয়েছে, ঠিক আছে। তাহলে পরে গোবিন্দ সাগর রিজার্ভার বা জলাধার কোন নদীর কোথায় রয়েছে? কোথায় রয়েছে? এই ভাকরা নাঙ্গালে এখানে রয়েছে। এটি ভারতের উচ্চতম মধ্যাকর্ষণ বাঁধ। উচ্চতম মধ্যাকর্ষণ বাঁধ, এটা ভূগোলে ভালো করে বলবো, ঠিক আছে, বা হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। এটা গ্র্যাভিটি ড্যাম কি জিনিস, এটা ভূগোলে ডিটেলসে বোঝাবো। জওহরলাল নেহরু এই বাঁধকে পুনরুত্থিত ভারতের নতুন মন্দির হিসাবে আখ্যায়িত করেছেন। তাহলে জওহরলাল নেহরু কোন বাঁধকে স্বাধীন ভারতের পুনরুত্থিত মন্দির হিসাবে আখ্যায়িত করেছেন? ভাকরা নাঙ্গাল, ঠিক আছে। ভারতের উচ্চতম বাঁধ তেহরি, যেটা ভাগীরথী নদীতে অবস্থিত। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ, যেটি মহানদীতে অবস্থিত, ঠিক আছে। এগুলো দেখে নেবে একটু, ঠিক আছে। আরেকটা কথা বলি, এই ভাকরা নাঙ্গাল বাঁধটি এটি শতদ্রু নদীতে অবস্থিত। কোন নদীতে অবস্থিত? শতদ্রু নদী, ঠিক আছে। শতদ্রু বা সতলেজ, শতদ্রু বা সতলেজ নদীতে এই ভাকরা নাঙ্গাল বাঁধটি অবস্থিত। এবার আসি হীরাকুদ, লাস্ট দেখো। হীরাকুদ বাঁধ এটি উড়িষ্যার সম্বলপুরে মহানদীতে অবস্থিত। কোথায়? উড়িষ্যার মহানদীতে অবস্থিত। হীরাকুদ কোন নদীতে আছে? মহানদীতে অবস্থিত, ঠিক আছে। তাহলে ডিভিসি কোন নদীতে আছে? দামোদর। ভাকরা নাঙ্গাল শতদ্রু নদী, আর হীরাকুদ এটা হচ্ছে মহানদীতে আছে। এটি ভারতের দীর্ঘতম নদী বাঁধ, যার দৈর্ঘ্য 25.8 কিমি, 25.8 কিমি, 25.8 কিমি। এবার দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1951 থেকে 1956, ঠিক আছে। এটা কত হবে? এটা হবে 56 থেকে 61। এই পরিকল্পনার মডেলটি ছিল প্রশান্ত চন্দ্র মহলানবিশ মডেল বা নেহেরু মহলানবিশ মডেল, ঠিক আছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেলটি কার ছিল? পিসি মহলানবিশ মডেল বা নেহেরু মহলানবিশ মডেল। এই পরিকল্পনাকালে সর্বাধিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় ভারী শিল্পে। দেওয়া হয় ভারী শিল্পে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় কৃষিক্ষেত্রে, যার জন্য 3টে বাঁধ বানানো হয়। এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় ভারী শিল্পে, এবং এই জন্য 3 জায়গায় শিল্প করা হয়। কোথায়? দুর্গাপুর, রৌরকেল্লা ও ভেলায়। দুর্গাপুর, রৌরকেল্লা ও ভেলাইতে লৌহ ইস্পাত কারখানা গঠন করা হয়। এবার দেখো দুর্গাপুর দুর্গাপুর ইংল্যান্ড বা ব্রিটেনের সহযোগিতা নির্মিত হয়। রৌরকেল্লা জার্মান থেকে নেওয়া হয়। ভিলাই রাশিয়ার সহযোগিতায় করা হয়, এবং বোকারো ওটাও রাশিয়ার সহযোগিতায় করা হয়। এবার এইগুলো পরীক্ষা আসে কিন্তু গুলিয়ে যায়। ওই জন্য একটা জিনিস আমি খুব এখানে করে করেছি, এখানে দেখে নেবে। সেটা হচ্ছে এটা মনে রাখবো কি করে যে দুর্গাপুর কোন দেশ থেকে নেওয়া, রৌরকেল্লা কোন দেশ থেকে নেওয়া, তাই নাকি? ভিলাই কোন দেশ থেকে নেওয়া, বোকারা কোন দেশ থেকে নেওয়া, কি করে বুঝবো? দুই রাজা ভীরা ও বোরা করে, দুই রাজা ভীরা ও বোরা। দুই রাজা মানে কি? হস্যু দিয়ে দুর্গাপুর আর হস্য দিয়ে ইংল্যান্ড। দুর্গাপুর কোন দেশ থেকে নেওয়া হচ্ছে? ইংল্যান্ড থেকে। এবার দেখো রাজা, র দিয়ে রৌরকেল্লা আর যা দিয়ে জার্মানি। তাহলে রৌরকেল্লা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে নেওয়া হয়েছে। ভিলাই ভিরা মানে ভিলাই আর রা দিয়ে রাশিয়া। তাহলে ভিলাই কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে নেওয়া হয়েছে। বোরা অর্থাৎ বোকারো ওটাও রাশিয়া থেকে নেওয়া হয়েছে। কিন্তু মনে রাখতে হবে এই প্রথম 3টি অর্থাৎ দুর্গাপুর, রৌরকেল্লা আর ভিলাই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল, এবং এই বোকারো যেটা লাস্ট, এটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে নির্মিত হয়। এই পরিকল্পনাকালে জাতীয় আয়ের লক্ষ্যমাত্রা ছিল 4.5% এবং অর্জিত হয়েছিল 3.4%, ঠিক আছে। এরপরে দেখো এবার আসি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখানে করে সালটা দেওয়া নেই, সেটা দেখে নাও। এই সালটা হবে 1961 থেকে 1966 সালে, এই সময়ের মধ্যে হয়, ঠিক আছে। এই পরিকল্পনা মডেলটি ছিল সুখময় চক্রবর্তী ও প্রফেসর স্যান্ডি মডেল, ঠিক আছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেল কি ছিল? সুখময় চক্রবর্তী ও প্রফেসর স্যান্ডি মডেল। এই পরিকল্পনায় কৃষি ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। এই পরিকল্পনাকে গার্গিল যোজনাও বলা হয়। ওর কাছে কিন্তু, হ্যাঁ, কোন পরিকল্পনাকে গার্গিল যোজনা বলা হয়? সেটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। এই পরিকল্পনাকালে 1966 সালে ভারতীয় মুদ্রার দ্বিতীয়বার অবমূল্যায়ন করা হয়। অর্থাৎ 1966 সালে কি হয়?
ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন করা হয়। তার পেছনে কিছু ঐতিহাসিক কারণ রয়েছে, সেগুলো আমি বলবো। ঠিক আছে? এবার দেখো, তাহলে এটা দ্বিতীয়বার অবমূল্যায়ন করা হলো। তাহলে প্রথমবার কবে অবমূল্যায়ন করা হয়েছিল? সেটা 1949 সালে প্রথমবারের জন্য অবমূল্যায়ন করা হয়, এবং তৃতীয়বার অবমূল্যায়ন করা হয় 1991 সালে। অর্থাৎ 3টে সাল মনে রাখবে, আমাদের মুদ্রার 3বার অবমূল্যায়ন করা হয়। একবার হচ্ছে 1949 সালে, একবার হচ্ছে 1966 সালে, আর একবার 1991 সালে। এই 3বারই কিন্তু আমাদের মুদ্রার অবমূল্যায়ন, অর্থাৎ মুদ্রার মানটা কমিয়ে দেওয়া হয়। কার তুলনায়? ডলারের তুলনায়। ঠিক আছে? এবার দেখো, প্রথমবার অবমূল্যায়ন করা হয় 1900 গেল। এই পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, যার কারণ 1962 সালের ভারত চীন যুদ্ধ এবং 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ। অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। তার কারণ কি? ভারতবর্ষ দুই দুটো যুদ্ধ এর মধ্যে অংশগ্রহণ করে, যে যুদ্ধের ফলস্বরূপ ভারতবর্ষে কি অর্থনৈতিক অবস্থা খুব ভয়ঙ্কর আকার ধারণ করে, এবং এই পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। ঠিক আছে? এবার দেখো, এইখানে করে কি জিনিস বলতে আসে, সেটা হচ্ছে যে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের শুরু। 1965 সালে উজবেকিস্তানের রাজধানী তাসকেন্তে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খানের মধ্যে, কার মধ্যে? আইয়ুব খান আর হচ্ছে ভারতের সেই সময় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, এদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় 1965 সালে। সরি, চুক্তিটা হয় 1966 সালে। 1966 সালে চুক্তিটা হয়। ঠিক আছে? তাহলে তাসকেন্তের সন্ধি কোথায় হয়? উজবেকিস্তানের রাজধানী তাসকেন্তে। কার কার মধ্যে হয়? ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আইয়ুব খানের মধ্যে। ঠিক আছে? কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার 2 দিন পর, অর্থাৎ 10 জানুয়ারি চুক্তি স্বাক্ষরিত হয়, এবং 11 জানুয়ারি লাল বাহাদুর শাস্ত্রী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। এর অনেক কারণ ছিল। দেখো, প্রথম হচ্ছে পাকিস্তানের আর্মিরা ভারতকে আক্রমণ করে এবং অনেকখানি ভেতরে চলে আসে। এই সুযোগে ভারতের এই সময় ভারতের সেনারাও ওদেরকে আক্রমণ করে এবং পাকিস্তানের কিছু অংশ জিতে নেয়। ঠিক আছে? তো লাল বাহাদুর শাস্ত্রী ছিল অনেক দয়ালু মন। উনি পাকিস্তান যেটা ভারত যেটা জিতেছিল পাকিস্তান থেকে, সেটা তাকে ফিরিয়ে দিয়েছিল। যে জন্য উনি ভেবেছিলেন যে ভারতবর্ষে আমি গিয়ে কি জবাব দেব? এই জন্য উনি অনেক চিন্তা করে মারা যান। আবার অপরপক্ষে এটাও বলা হয় ওনাকে নাকি ষড়যন্ত্র করে বিষ পান করে মেরে ফেলা হয়েছিল। সে অনেক পরের ব্যাপার এগুলো। দেখো, তাহলে এইবার এই লাল বাহাদুর শাস্ত্রী একটা বিখ্যাত স্লোগান দিয়েছিলেন, জয় জওয়ান জয় কিষান। জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কে দিয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। এবং এই জয় জওয়ান জয় কিষান এর সঙ্গে জয় বিজ্ঞান স্লোগানে যুক্ত করেছিলেন কে? অটল বিহারী বাজপেয়ী। জয় জওয়ান জয় কিষান, লাল বাহাদুর শাস্ত্রী, আর কি বললাম, আর হচ্ছে জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। এই স্লোগানটি দিয়েছিলেন কে? এই স্লোগানটি দিয়েছিলেন কে? লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে? দেখো, এই পরিকল্পনাকালে 1965 সালের দিকে ভারতবর্ষে সবুজ বিপ্লবের শুরু হয়। এখানে বেশ কিছু মজার কাহিনী রয়েছে। এবার দেখো, এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে নতুন করে আর পরিকল্পনা গ্রহণ করা হয়নি। অর্থাৎ 3 বছর একটা গ্যাপ যায়। ক বছরের? 3 বছরের গ্যাপ যায়, যাকে বলা হয় কি? পরিকল্পনা ছুটি বা প্ল্যান হলিডে। পরিকল্পনা ছুটি বা প্ল্যান হলিডে। সাল কত? 1966 থেকে 1969। অর্থাৎ এই 13 বছরকে বলা হয় কি? প্ল্যান হলিডে বা পরিকল্পনা ছুটি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার পর 1966 থেকে 1969 পর্যন্ত কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তার পরিবর্তে একবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এই 3 বছরের পরিকল্পনাকে পরিকল্পনা ছুটি বলা হয়। এই সময়ে সবুজ বিপ্লবের সর্বাধিক সাফল্য দেখা যায়, এবং সবুজ বিপ্লব প্রধানত এই সময়েই সর্বাধিক আকার ধারণ করে। ঠিক আছে? অর্থাৎ ভারতের সবুজ বিপ্লব ওই পরিকল্পনা ছুটির কালেই ভালো মতো করে গড়ে ওঠে, মানে তৈরি হয়। এবার দেখো, সবুজ বিপ্লব আসে। সবুজ বিপ্লব শুরু হয় 1965 সালে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে। সবুজ বিপ্লব শুরু হয়েছিল খাদ্য ও কৃষি মন্ত্রী সুব্রমণিয়ামের অধীনে। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। সবুজ বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম গাইড। উইলিয়াম গাউড বা উইলিয়াম গাউড, এক কথাকে উইলিয়াম গাউড। মেক্সিকোতে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়। এখানে ভালো গল্প আছে, ভালো গল্পটা শোনো। 1962 সাল এবং উনিশশো 1962 এবং 1965 সাল, এই সময়টা এই সময়
ভারতবর্ষ দুটি বড় বড় যুদ্ধের সম্মুখীন হয়। একটা হচ্ছে ভারত চায়না, আর একটা ভারত পাকিস্তান। এই সময় ভারতবর্ষ আমেরিকা থেকে গম গম কিনতো। কিন্তু যেহেতু চীন আর পাকিস্তান এরা দুজন আমেরিকার সঙ্গে ব্যবসা করতো এবং আমেরিকা ছিল এদের বাবা, তাই এরা বাবাকে বললো, বাবা ভারতকে আর গম দিও না, ঠিক আছে, ওরা না খেয়ে মারো। তখন ভারতবর্ষের বিখ্যাত বিজ্ঞানী, তার নাম ছিল এম এস স্বামীনাথন। ও তখন বলেছিল, ঠিক আছে, আমি ভারতবর্ষের লোকে খাবারের ব্যবস্থা করে দেবো। তিনি তখন চলে এলেন কোথায়? মেক্সিকোতে। মেক্সিকোতে গিয়ে ওই নতুন ধরনের বীজের যে আবিষ্কার হয়েছিল সেইটা ভালো করে শিখে নেয়, হাতে কলমে শিখে ভারতবর্ষের পাঞ্জাব আর হরিয়ানায় প্রথম গম চাষ শুরু করেন। এবং এত ফলন হয় যে ওই গম সমগ্র ভারতবর্ষে মানুষ খেয়ে উঠতে পারছে না। এবার মেক্সিকো তাহলে পরে কি এমন হলো যে মেক্সিকোতে শহীদগুলো শুরু হলো? দেখো, মেক্সিকোটা এই সময় আমেরিকার সঙ্গে মেক্সিকো যুদ্ধ হয়। সেই সময় আমেরিকা বলে মেক্সিকো গম দেবো না। তখন মেক্সিকোর দুজন বিজ্ঞানী, নরমান ই বার্লোগ আর ডাক্তার হাসান, এরা দুজন মেক্সিকোতে মানুষদেরকে আশ্বাস দেয় যে আমরা মেক্সিকোকে না খেয়ে মারবো না। ওরাও গবেষণা আমাদের করে এবং নতুন ধরনের কি করে, ওরা বীজ তৈরি করে, যাকে বলা হয় কি, এটা হচ্ছে যে হাই ইল্ডিং ভ্যারাইটি, ঠিক আছে, বা হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস ওরা তৈরি করে। যার ফলে মেক্সিকো এত পরিমাণ গম চাষ করে যে সারা বিশ্ব মেক্সিকো থেকে গম নিতে শুরু করে। ঠিক আছে, তাই হচ্ছে সৌদি বিপ্লবের কাহিনী। ঠিক আছে, এবং শেষের দিকে নরমান ই বার্লোগ শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে এখানে দুটো প্রশ্ন হচ্ছে। একটা হচ্ছে সারা বিশ্ব মানে এই পৃথিবীতে, ঠিক আছে, অর্থাৎ বিশ্বব্যাপী সৌদি বিপ্লব জনককে নরমান ই বার্লোগ, ভারতের সৌদি বিপ্লব জনককে এম এস স্বামীনাথন। এবার দেখো, বিশ্বব্যাপী সৌদি বিপ্লবের জনক হলেন নরমান ই বার্লোগ, যিনি পরবর্তীতে শান্তি নোবেল পেয়েছিলেন। ভারতে সৌদি বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন। এবার দেখো, উচ্চ ফলনশীল বীজ আনা হয় মেক্সিকো থেকে। তাহলে সৌদি বিপ্লবে ধরুন ভারত কোথা থেকে বীজ নিয়ে আসে? মেক্সিকো থেকে। ভারতের সৌদি বিপ্লবে সর্বাধিক কার্যকরী হয় কোথায়? গম চাষ, গম আর ধান। সৌদি বিপ্লব প্রধানত হয় ধান, গম, ভুট্টা, জোয়ার ও মেয়েদের ক্ষেত্রে। সৌদি বিপ্লবে সাফল্য দেখা যায় পাঞ্জাব আর হরিয়ানাতে কি হয়? এর সাফল্য দেখা যায়। এবার দেখো, এম এস স্বামীনাথন, ঠিক আছে, 28শে সেপ্টেম্বর 2023 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি 1967 সালে পদ্মশ্রী পুরস্কার পান, 1971 সালে রমন ম্যাগসেসে পুরস্কার পান, 1972 সালে পদ্মভূষণ পুরস্কার পান, 1989 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান এবং 2024 সালে ভারত রত্ন পুরস্কারে ভূষিত হন। এবার দেখি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, দেখো, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969 থেকে 1974, অর্থাৎ 3 বছর গ্যাপ গেল, তারপরেই শুরু হলো। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেলটি ছিল অশোক রুদ্র ও অ্যালেন এস মানে। এই পরিকল্পনাকালে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল স্থায়িত্ব, উন্নয়ন ও সামাজিক ন্যায় নীতির উপর। এই পরিকল্পনাকালে 1969 সালে 19শে জুলাই 14টি ব্যাংকের জাতীয়করণ করেন কে? ইন্দিরা গান্ধী সরকার। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার একটা। ভারতবর্ষের প্রথম 1969 সালে কতগুলি ব্যাংকে জাতীয়করণ হয়? 14টি ব্যাংকের জাতীয়করণ হয়। এরকম প্রশ্ন আসে যে ভারতবর্ষের 14টি ব্যাংকের জাতীয়করণ কবে হয়? 1969 সালের 19শে জুলাই। তারিখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 19শে জুলাই। 1970 সালে ভারতের শ্বেত বিপ্লব শুরু হয়, শ্বেত বিপ্লব। ঠিক আছে, এবার দেখো, ভারতবর্ষের মানুষ মেনলি নিরামিষ ভোজী, এদের প্রোটিনের প্রচুর প্রয়োজন, যেহেতু মাংস কনজিউম করে না। এই জন্য কি, প্রোটিনের জন্য দুধের প্রয়োজন। আর সেই দুধের চাহিদা মেটান একটা বিখ্যাত বিজ্ঞানী, যার নাম ভার্গিস কুরিয়েন। এবং ওনার হাত ধরে 1970 সালে কি হয়? শ্বেত বিপ্লবের শুরু হয়। শ্বেত বিপ্লব দুধের সঙ্গে জড়িত। শ্বেত বিপ্লবের অপর নাম অপারেশন ফ্লাড। তিনি বলেছেন এত পরিমাণ দুধ ভারতবর্ষে দেব
যে ভারতবর্ষ কি বন্যা, দুধের বন্যা বয়ে যাবে, ভারতবর্ষে কি হবে, দুধের বন্যা বয়ে যাবে। তাই এদের নাম হয়েছিল কি, অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড কার সঙ্গে যুক্ত, দুধের সঙ্গে যুক্ত। শ্বেত বিপ্লবের জনক হলেন কে, ভার্গিস কুরিয়েন, ভার্গিস কুরিয়েন। এই সময় এই সময় 1971 সালে বাংলাদেশি মুক্তিযুদ্ধ শুরু হয়। এই মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতও জড়িয়ে পড়ে ও শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সূচনা হয়। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান। এই পরিকল্পনাকালে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাংলাদেশি শরণার্থী। এত পরিমাণে শরণার্থী ভারতবর্ষে আসে, পশ্চিমবঙ্গে আসে, এদের জন্য একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এরপরে পঞ্চম বর্ষ পরিকল্পনা থেকে শেষ করে দেবো এর পরের ক্লাসে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।